আমার বউ বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকে রাস্তাঘাটে চলাচল করা আমার জন্য দায় হয়ে গিয়েছে। সারাদিন কাজ করার পর রিক্সাটা নিয়ে সবে বাড়ির দিকে রওনা দিয়েছি। এমন সময় এলাকার এক ভাই আমাকে ডেকে বললেন, কী রে আকাশ, সারা জীবন রিক্সা চালিয়ে কষ্ট করে বউকে বিসিএস ক্যাডার বানিয়ে ফল কি অন্য কাউকে খাওয়াবি নাকি? তোর বউ তো তোকে রেখে চলে গেল বলে আমাদের কথা মিলিয়ে দেখিস। সারাদিন রোদের ভিতর রিক্সা চালিয়ে এখন শরীরে বিন্দুমাত্র বল শক্তি নেই, তাই কারোর সাথে তর্ক করতে গেলাম না। মুচকি হেসে বললাম, আমাকে রেখে চলে গেলে আর কি করব ভাই বলেন? আমি না হয় আর একজনকে বিয়ে করে সুখে থাকব। কথাগুলো বলে সোজা বাড়ির রাস্তা ধরলাম। আজ মিথিলা প্রথম চাকরিতে যোগদান করেছে। ওর অনেক শখ ছিল একটা নীল শাড়ির। অভাবের সংসারে কখনো শখ আহ্লাদ পূরণ করতে পারিনি, তাই আজ অনেক কষ্ট করে বেশ কিছু টাকা রোজগার করেছি। আজ মিথিলার সব থেকে বড় ইচ্ছেটা পূরণ হয়েছে। আজ ওর ছোট ছোট ইচ্ছেগুলো আমি পূরণ করে দেব। বড় বাজার থেকে বেলি ফুলের মালা, 6টা গোলাপ কিনে এনেছি, আর সাথে 2 প্যাকেট বিরিয়ানি। সব মিলিয়ে প্রায় 1002 টাকা লেগেছে। গত কয়েক সপ্তাহ ধরে দুপুরে খাওয়ার টাকাটা জমিয়ে এসব কিনতে পেরেছি। আজকাল একদিনে এত টাকা রোজগার করা প্রায় অসম্ভব। খুব খুশি মনেই ঘরে ফিরছিলাম, কিন্তু মাঝপথে মনটা বিষিয়ে গেল। মনের ভিতর না চাইতেও নানান প্রশ্ন উকি দিচ্ছে। আচ্ছা, মিথিলা চাকরি করতে গিয়ে বদলে যাবে না তো? তখন কি আমাকে ছেড়ে চলে যাবে? আমাদের এই 9 বছরের সংসার জীবন ভুলে যাবে? না না, এসব আমি কি ভাবছি? মিথিলা আমাকে খুব ভালোবাসে। আমার জন্য কত শখ আহ্লাদ মাটিতে পুঁতে ফেলেছে তা আমার অজানা নয়। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে বাড়ির সীমানায় চলে এসেছি নিজেই বুঝতে পারিনি। রিক্সাটা জায়গা মতো রেখে উপহারগুলো হাতে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মিথিলা এসব দেখলে কতটা খুশি হবে ভাবতেই খুব আনন্দ লাগছে। আমাদের বাড়িটা কাঠের তৈরি, উপরে টিনের চাল। মা বাবা অনেক আগেই মারা গেছে, তবে আব্বার বাড়িটা ছিল, তাই থাকার তেমন কোনো অসুবিধে হয়নি। ঘরে ঢুকে দেখলাম মিথিলা ঘুমিয়ে আছে। আগে পরে কখনো মিথিলা আমি বাড়িতে না আসলে ঘুমোতো না, তাহলে আজ হঠাৎ? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মাত্র 8টা বাজে। হয়তো অফিসে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু বাড়ি ফিরেছে সেই বিকেলে, এখনো ঘুমিয়ে আছে। তাহলে তো অনেক ঘুমিয়েছে। উপহারগুলোর সাথে সাথে দিতে না পারলে কি উপহার দেওয়ার মজা থাকে নাকি? আমি আস্তে করে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, মিথিলা অনেক ঘুমিয়েছো তো, এখন ওঠো। মিথিলা চোখ বন্ধ রেখেই বলল, কোথায় অনেক ঘুমিয়েছি, মাত্রই শুয়ে পড়লাম। তুমি রাতে খেয়ে নিও। খুব কষ্ট পেলাম ওর কথাগুলো শুনে। আগে পরে কখনো এমন ব্যবহার করেনি, তাই মানতে একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেকে সংযত করে বললাম, দেখো, আমি তোমার জন্য নীল শাড়ি, বেলি ফুলের মালা আর গোলাপ এনেছি। এগুলো দেখে তারপর ঘুমিয়ে যেও। মিথিলা বেশ বিরক্ত হয়ে বলল, দেখো, এমন হাজার হাজার নীল শাড়ি, সস্তা ফুল কিনতে পাবো আমি এখন। তুমি আমাকে বিরক্ত করো না তো। চাকরি তো করনি কখনো, তাই জানো না ঠিক কতটা কষ্ট করতে হয়। মিথিলার কথার উত্তর দেওয়ার মতো কোনো ভাষা আমার জাননি। ওর সাথে ঝগড়া করতে আমার ভালো লাগে না, তাই চুপচাপ জিনিসগুলো টেবিলের উপর রেখে দিলাম। এত সময় ক্ষুধায় পেট চোচো করলেও এখন যেন তা বাতাসে মিলিয়ে গেছে। যে মেয়ে 9 বছরে বিবাহিত জীবনে কখনো আমাকে রেখে খাবার খায় না, সে আজ এত সকালে আমাকে রেখে খাবার খেয়ে নিল। কি জানি, হয়তো ক্ষুধা লেগেছিল অনেক। ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, কিন্তু বারবার মাথায় কিসব উল্টোপাল্টা চিন্তা ঘুরপাক খাচ্ছে। 1 গ্লাস পানি খেয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের সামনে বারান্দার মতো করা, মাটি দিয়ে তৈরি আর কি। এই বারান্দায় বসে কত গল্প করেছি আমরা দুজন। সেবার মিথিলার পরীক্ষার ফি দিতে হবে আর বই কিনতে হবে বলে 3000 টাকার দরকার ছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিলাম না। অবশেষে এক লোকের কিছু জিনিস শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিলে 1000 টাকা দিবে বলল। তখন রাত 10টা বাজে। বাড়িতে ফিরে আসবো বলে সব গুছিয়ে রাখছি, কিন্তু ওর পরীক্ষার ফি দিতে হবে বলে রাজি হয়ে গেলাম। সেদিন রাতে বাড়ি ফিরতে প্রায় 3টে বেজে গিয়েছিল। সেদিন মিথিলাই বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছিল। আমি বাড়িতে আসলে আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না, কাঁদতে কাঁদতে শুধু বলেছিল, আমি আর পড়বো না, তুমি ঠিক সময়ে বাড়ি চলে আসবে এরপর থেকে। আমার খুব ভয় হয় তোমাকে হারানোর। অতীতের কথা মনে করতে করতে কখন যে চোখের পানি গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। হাত দিয়ে চোখ আর কপাল মুছে নিলাম। হয়তো আমি বেশিই ভাবছি। এটাও তো হতে পারে মিথিলা অনেক ক্লান্ত বা শরীর খারাপ। না জেনে এইভাবে ওকে দোষ দেওয়া একদম উচিত না আমার। 9 বছরে ভালোবাসা 9 মিনিটে যাচাই করা কি উচিত? চাকরি পাওয়ার পর থেকে মিথিলার ভেতর পরিবর্তন লক্ষ্য করলাম।
এখনও আমার সাথে খুব একটা কথা বলে না। বাড়িতে ফিরেই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আমি নিজে থেকে কথা না বললে খুব একটা কথা বলে না, চুপচাপ ফোনে কিছু একটা নিয়ে ব্যস্ত থাকে। আগে মিথিলা স্মার্টফোন ছিল না, চাকরি পাওয়ার সাথে সাথে একটা স্মার্টফোন কিনে দিয়েছি। বাড়িতে থাকলে সাধারণত কোনো নিয়ে পড়ে থাকে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসে, কখনো কখনো সুন্দর করে সেজে ছবি তোলে। প্রথম প্রথম ভাবতাম হয়তো আমাকে দেখানোর জন্য সাজে, কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম সাজটা আমার জন্য নয়। এই তো সেদিন আমি সবেমাত্র বাড়ি ফিরেছি, মিথিলা সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। আমি ঘরে ঢোকার আগে থেকেই ওকে দেখতে পেয়েছি, কিন্তু আমি ঘরে ঢোকার সাথে সাথে ও সব সাজ নষ্ট করে দিচ্ছে, মানে মুখের মেকআপ তুলে ফেলছে। আমি ওর এমন কাজ দেখে ওকে বললাম, আমার জন্য সাজলে আর আমাকেই দেখতে দিচ্ছ না? রাগ করে আছো নাকি আমার উপর? মিথিলা হেসে জবাবে বলেছিল, কি যে বলো না তুমি, আমি তোমাকে দেখাতে সাজতে যাব কেন? আমি তো ছবি তুলবো বলে সেজেছি। মিথিলার এসব অবহেলা আমার সহ্যের বাইরে চলে যাচ্ছিল, কিন্তু ওকে কিছু বলতেও পারছিলাম না। কার কাছে অভিযোগ করব আমি যে নিজেই আমাকে দিন দিন অবহেলা করছে? তার কাছে? হয়তো মিথিলা ভুলে গেছে আমি কতটা ভালোবাসি তাকে, বা আমাকে ভুলে যেতে চাইছে। আমি না চাইতেও অনেক কিছু বুঝতে পারি। একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার স্বামী একজন রিকশাওয়ালা, এই পরিচয়টা দিতে হয়তো দ্বিধাবোধ করে। কে সমাজে নিজেকে ছোট করতে চাইবে? জীবনের সব থেকে বড় ধাক্কা খেলাম যেদিন মিথিলাকে আমি ওর অফিসের সামনে নামিয়ে দিতে গিয়েছিলাম। মিথিলা রিকশা থেকে নামতে একটা ছেলে এসে মিথিলাকে জড়িয়ে ধরল। একজন স্বামীর সামনে অন্য কেউ তার স্ত্রীকে জড়িয়ে ধরলে তার কেমন লাগতে পারে, এটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি খুব বেশি রেগে লোকটার গায়ে হাত তুলবো এমন সময় মিথিলা আমার দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, তোমাকে তো ভাড়া দিয়ে দিয়েছি, তাহলে কেন এখনো এখানে দাঁড়িয়ে আছো? বেশি ভাড়া দরকার? আমি কিছু না বলে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ভাঙা গলায় বললাম, আমি ভাড়া। কথা শেষ হওয়ার আগে মিথিলা আমার হাতে 100 টাকার নোট গুঁজে দিয়ে বলল, যাও তো এখান থেকে। তারপরে লোকটার হাত ধরে বলল, তাড়াতাড়ি চলো, অফিসে অনেক কাজ পড়ে আছে। লোকটাও মিথিলার হাত ধরে দ্রুত পায়ে হেঁটে চলে গেল। আমার তখন মনে হচ্ছিল আমি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখছি। আমার মিথিলা এমন করতে পারে না। কি করব কিছুই বুঝতে পারছি না। কোনো রকম ভাবে বাড়িতে ফিরে এলাম। রাস্তায় থাকলে একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো, তাই বাড়িতেই চলে এলাম। জীবনের প্রতি আমার মায়া শেষ হয়ে গিয়েছে, তবুও আমি মিথিলার থেকে উত্তর চাই। এতটা ভালোবাসার এই প্রতিদান দিল আমাকে। ওর কি একটু বুক কাঁপলো না আমাকে এতটা কষ্ট দিতে? হঠাৎ মিথিলার গলা শুনতে পেয়ে লাফিয়ে উঠলাম। তাকে দেখলাম মিথিলা নীল শাড়ি পরে খোঁপায় গোলাপ ফুল আর বেলি ফুলের মালা জড়িয়ে অপরাধীর মতো আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে আমার ঘৃণা হতে লাগলো। ভালো করে লক্ষ্য করলাম এটা আমার আনা সেই নীল শাড়িটা। মিথিলা ভাঙা গলায় বলল, রাতে আমার খুব মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গেছিলাম। তুমি তো জানো ঘুমালে আমি কি বলি আমার কিছুই মনে থাকে না। তুমি আমাকে একটু জোর করে ডেকে তুলতে পারলে না? জানো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তোমার সব পছন্দই দারুণ সুন্দর। মিথিলার কথায় আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি বুঝতে পারছি না। মিথিলাকে কিছু না বলে পুকুর ঘাটের দিকে হাঁটা ধরলাম। চোখে মুখে পানি দিলে হয়তো মস্তিষ্কটা কিছুটা পরিষ্কার হবে। চোখে মুখে পানি দিয়ে ঘরে ফেরার সময় পাশের এক কাকি আমাকে ডেকে বললেন, কি রে আকাশ, তোর বউ কাল সরকারি চাকরি যোগদান করলো আর তুই আমাদের মিষ্টিমুখও না করিয়ে পারলি কি করে বলতো? আমি কাকির কথার প্রত্যুত্তরে শুধু হাসলাম। মিথিলার চাকরি পেয়েছে অনেকদিন আগে, আর এখন কিসের মিষ্টি খাওয়াবো? চারদিকে ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম এখন সবেমাত্র সকাল হয়েছে। তাহলে কি আমি স্বপ্ন দেখেছি? কাকির কথাই ঠিক। মিথিলা কালকেই চাকরিতে জয়েন করেছে। তারপর বাড়িতে গিয়ে তারিখ দেখে বুঝতে পারলাম মিথিলা কালকেই জয়েন করছে। রাতের বেলা মিথিলার সাথে কথা বলে বারান্দায় চলে গিয়েছিলাম। তারপর রাতে এসব স্বপ্ন দেখেছি। আলহামদুলিল্লাহ, মিথিলা এখনো আমারই আছে। তবে আমি এমন স্বপ্ন কেন দেখলাম? হয়তো এসব নিয়ে অনেক চিন্তা করেছি তাই। পুকুর ঘাটে যাওয়ার আগে মিথিলার বলা কথাগুলো মনে করতে চেষ্টা করতে লাগলাম, কিন্তু সবকিছু স্পষ্ট মনে করতে পারছি না। হয়তো তখনও স্বপ্নের ভেতর ছিলাম। রকে ঝুলিয়ে রাখা গামছাটা দিয়ে হাত মুখ মুছতে মুছতে ঘরে প্রবেশ করলাম। মিথিলা আমার কাছে দৌড়ে এলো, তারপর প্রশ্ন করলো, আমাকে দেখে বলো না আমার সুন্দর লাগছে, একদম নীল আকাশের মতো। আমি নির্জীব কণ্ঠে বললাম, আমাকে দেখানোর কি আছে? মিথিলা হয়তো আমার কথায় কষ্ট পেয়েছে। এত সময় হাসিতে ভরে থাকা মুখটা কালো মেঘে ঢেকে গেছে। আমি কিসব বলছি ওকে? আসলে স্বপ্নটা কিছুতেই ভুলতে পারছি না। শুনেছি সকালের স্বপ্ন নাকি সত্যি হয়। তাহলে কি মিথিলা পরিবর্তন হয়ে যাবে? আজ আমার মাথাটা হয়তো খারাপ হয়ে গেছে। কবে কি হবে না হবে এসব ভেবে আমি কেন বর্তমানকে খারাপ করছি? মিথিলা ঘুম পড়লে কি বলে, মানে ঘুমের ঘরে কি কথা বলে তাও ওর মনে থাকে না। এটা আমি বিগত 9 বছর ধরে দেখে আসছি।
এই ব্যাপারটা নিয়ে রাগ করা হয়তো অনুচিত হবে। আমি কিছু বলতে যাব তার আগে মিথিলা মুচকি এসে বলল, তাহলে কাকে দেখাবো জানতে পারি কি? তুমি আমার স্বামী, আমাকে এইভাবে দেখার অধিকার শুধু তোমারই আছে। শুধু শুধু রেগে যাচ্ছেন কেন শুনি? আমি মুচকি এসে বললাম, রাগ করবো কেন? আসলে আমার খুব ক্ষুধা লেগেছে, কাল দুপুরে বা রাতে খাওয়া হয়নি তো, তাই এখন আর থাকতে পারছি না। মিথিলা আমার হাত ধরে রান্নাঘরের দিকে নিয়ে যেতে লাগলো আর বলল, আমিও কাল রাতে খেতে পারিনি তোমার জন্য। কথা না বাড়িয়ে চলো এখন, আমাদের বড্ড ক্ষুধা লেগেছে। আমি হেসে বললাম, আমাদের? তুমি না না খেয়েছিলে নাকি কালকে? মিথিলা আমার কথায় চরম বিরক্ত হলো, তারপর বিরক্ত গলায় বলে উঠল, তুমি কি আমাকে নতুন দেখছো নাকি যে এইভাবে কথা বলছো? আমি তোমাকে ছাড়া কোনোদিন রাতে ভাত খেয়েছি? আগে পরে দেখছেন নাকি আপনি? মিথিলা রেগে গেলে আপনি তুমি তুই সব মিশিয়ে কথা বল। আসলে মিথিলা প্রথম থেকে এমন, ঘুমোলে অনেক উল্টো পাল্টা বলে, তারপর ঘুম ভাঙলে সরি বলে বা মাপ চেয়ে নেয়। কালকের ব্যবহারে আমি কাছে বেশি মনে হয়েছে, কারণ আমাকে বাইরের লোকেরাও ওর বিরুদ্ধে নানান কথা বলেছে। ব্যাপারটা এমন যে সবাই মিলে কেরোসিন লাঠি সব জোগাড় করে দিয়েছে, আর মিথিলার কথা সেখানে জ্বলন্ত দেশলাইয়ের কাঠির মতো কাজ করেছে। যাই হোক, সবকিছু ভুলে স্বাভাবিক হতে চেষ্টা করলাম। মিথিলাকে সামান্য কিছু কথা আর একটা দুঃস্বপ্নের জন্য ভুল বোঝা মোটেও উচিত হবে না। আমি ওকে 1-2 দিন নয়, 9টা বছর ধরে দেখছি। এটা সত্যি অনেক ভালোবাসে আমাকে। দুজন মিলে সকালের খাবার খেতে বসলাম। খাওয়ার সময় আমি বলে উঠলাম, আচ্ছা তুমি এত আদর করে আমাকে খেতে ডেকে আনলে যে, খাবারে কি বিষ মিশিয়ে দিয়েছো নাকি? মিথিলা আমার কথায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, কেউ কি তার সুখের পৃথিবী নিজের হাতে নষ্ট করতে চায়? হ্যাঁ। মুচকে এসে বললাম, মানুষ কিন্তু নিজের হাতেই তার সুখের পৃথিবী নষ্ট করে, যখন সে সাফল্য নামের হাতিয়ারের দেখা পায়। এই হাতিয়ার দিয়ে পুরনো পৃথিবী নষ্ট করে নতুন পৃথিবী গড়তে চায়। মিথিলা আমার কথায় প্রচণ্ড রেগে গেল, তারপর কর্কশ গলায় প্রশ্ন করলো, তোমার কি সমস্যা? সেই সকাল থেকে কি অদ্ভুত ব্যবহার করছো? গতকাল সকালেও তো ঠিক ছিলে। কি হয়েছে কি তোমার? আমি শান্ত গলায় বললাম, এখন তুমি আর আমি একরকম নেই। গতকালকের আগেও তুমি ছিলে একজন রিক্সাওয়ালার বউ, আর এখন তুমি একজন বিসিএস ক্যাডার। আমাদের মাঝে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়েছে। মিথিলা মুচকি এসে বলল, জানো তো, মানুষ তার নিজের মনের বিষে যতটা মরে অন্য কিছুতে এতটা মরে না। তুমি খুব ভালো করেই জানো আমি কেন এতদূর পড়াশোনা করেছি, কেন আমি বিসিএস ক্যাডার হয়েছি। তবুও তুমি এইসব কথা বলছো। আমি আগের মিথিলা আছি কিনা জানি না, তবে তুমি আর আমার আকাশ নেই। সে আকাশকে বড্ড অজানা লাগছে আমার। মিথিলা কথাগুলো বলে খাবারের প্লেটের ভিতর পানি দিয়ে রেখে উঠে চলে গেল। কিন্তু আমি কি করলাম এমন, তাই বুঝলাম না। আমার কথায় কি অনেক বেশি কষ্ট পেল নাকি? কি যে হয়েছে আমার কে জানে। আসলে আমার আর মিথিলার মাঝে একটা অদৃশ্য দেওয়াল সৃষ্টি হয়েছে, সমাজে প্রচলিত উঁচু নিচু শ্রেণীর ভেদাভেদের দেওয়াল, যেখানে মিথিলা উঁচু শ্রেণীর লোকদের মাঝে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা, আর আমি নিচু শ্রেণীর একজন রিক্সাওয়ালা। রিক্সাওয়ালার বউ বিসিএস ক্যাডারে যেন সকলের কাছে সোনার পাথর বাটির মতোই অবাস্তব। আচ্ছা, এই উঁচু শ্রেণীর ভেদাভেদে আমার আর মিথিলার সম্পর্কটা হারিয়ে যাবে না তো? এসব কথা না হয় পরে চিন্তা করবো। এখন দেখি মিথিলা কি করছে। ঘরে গিয়ে দেখলাম মিথিলা বালিশে মুখ গুঁজে শুয়ে আছে। আমি শতভাগ নিশ্চিত হয়ে বলে পারি ও কাঁদছে। আমি ওর পাশে বসলাম, তারপর ওর কাঁধে হাত রেখে বললাম, ভুল হয়ে গেছে আমার। 9 বছরের ভালোবাসার স্ত্রীর চোখে কি কোনো পুরুষ পানি দেখতে পারে? কেউ পারে কিনা জানি না, তবে আমি পারি না। সারা দুনিয়ায় মিথিলা ছাড়া আপন বলতে কেউ নেই আমার। আমার সুখ দুঃখ সবকিছুই ওকে ঘিরে। আমার স্পর্শ পেয়ে মিথিলা উঠে বসলো, চোখে মুখে তখনও পানি লেপটে আছে। আমি ওর চোখের পানি মুছে দিব বলে ডান হাতটা ওর দিকে বাড়াতে মিথিলা আমাকে জড়িয়ে ধরলো, তারপর কাঁদো কাঁদো গলায় বলল, তুমি কি জানো না আকাশ, তোমার সাথে কি করে বিয়ে হয়েছে আমার? বিনা কারণে কতটা অপমানিত হয়েছিলাম আমরা দুইজন। সকলে খুব আক্ষেপ করে বলেছিল যে আমি নাকি তাদের পরিবারের মতো নয়। তাদের পরিবারের সবাই বিসিএস ক্যাডার, আর আমি রিক্সাওয়ালার সাথে প্রেম করেছি। রিক্সাওয়ালার বউ কি আর বিসিএস ক্যাডার হতে পারে? সেই দিন বিয়ের পর তুমি তো প্রতিজ্ঞা করেছিলে তোমার বউকে তুমি বিসিএস ক্যাডার বানিয়ে দেখাবে। তাহলে আজ কেন এই ক্যাডারশিপের নাম করে আমার সাথে আমার স্বামীর দূরত্ব সৃষ্টি করছো? আমি ওর কথার কোনো জবাব দিতে পারলাম না। চোখের সামনে ভেসে উঠল সেই 9 বছর আগেকার কথা। সেদিন আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল, বাইরে ঝোড়ো হাওয়া বইছে। আমি ঘরে বসে ভাবছি আজ আর রিক্সা নিয়ে বের হব না, কিন্তু ঘরে কোনো খাবারও ছিল না। মা বাপ মরা ছেলে নিজে রোজগার না করলে এক দানা খাবারও পেটে পড়তো না। হঠাৎ করে আমার বন্ধু সজীব দৌড়ে এসে বলল, ভাই, একটা বিপদে সাহায্য করতে পারবি? আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে। আবহাওয়ার এই অবস্থায় কেউ হাসপাতালে যেতে চাচ্ছে না। তুই একটু সাহায্য কর, আমি তোর পায়ে ধরি।
মাহারা সন্তান ছিলাম, মায়ের টান খুব ভালো করেই বুঝতাম। তাই সেদিন ওদের নিয়ে হাসপাতালে যাই। ফিরে আসার পথে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত, আর সেই সাথে বৃষ্টি। রিক্সা নিয়ে এগোনোর কোনো উপায় নেই বলে একটা দোকানের পাশে রিক্সা দাঁড় করিয়ে দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে যাই। সেখানেই বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে দাঁড়িয়েছিল 17 বছরের কিশোরী মিথিলা। কোনো মেয়েকে বিয়ে করে সংসার করার মন মানসিকতা না থাকলেও সে বয়সে মেয়েদের প্রতি আকর্ষণ ছিল প্রচুর। তাদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করতো, তবে ইচ্ছেটাকে মনের মাঝে কবর দিয়ে রেখেছিলাম। মিথিলার পরনে ছিল কালো বোরকা হিজাব, মুখটা কোনো রকম দেখা যাচ্ছিল। সম্পূর্ণ শরীর ঢাকা থাকলেও যে মেয়েদের এত সুন্দর দেখায়, মিথিলাকে না দেখলে জানতেই পারতাম না। মনের মাঝে নানান ইচ্ছে উঁকি দিতে লাগলো। তবু এসব ব্যাপারকে পাত্তা না দিয়ে বাইরে তাকিয়ে বৃষ্টি উপভোগ করতে লাগলাম। মিথিলাও কোনো প্রকার কথা বলেনি আমার সাথে। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলছে, এত সময় দাঁড়িয়ে থাকা সম্ভব না। তাছাড়া সন্ধে হয়ে আসছে, অন্যদিকে ক্ষুধাও লেগেছিল, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি। এমন অবস্থায় বাড়িতে ফিরলে 3 দিন আর বিছানা থেকে ওঠা লাগবে না। সময়ের সাথে সাথে বৃষ্টি বেড়েই চলেছে। মিথিলার আমি দুজন দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, কোনো প্রকার কোনো কথা বলিনি আমরা। হঠাৎ তাকিয়ে দেখলাম মিথিলা কাঁপছে। ভয় নাকি শীতে ঠিক বলতে পারবো না। আমি ওকে প্রশ্ন করে বসলাম, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? মিথিলা ভয়ার্থ গলায় জবাব দিল, আসলে সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু বৃষ্টি কমছে না। আমি কি করে বাড়ি যাব তাই বুঝতে পারছি না। মেয়েদের প্রতি ছেলেদের অশেষ দরদ থাকে, আমারও ছিল না এমনটা নয়। আমি হিরো হিরো ভাব দেখিয়ে বললাম, ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দিব, তবে বৃষ্টি একটু কমলে। কিন্তু আপনি এখানে আটকে গেলেন কি করে? আমি স্কুল থেকে ফিরছিলাম, তখন বৃষ্টি শুরু হলো। ভেবেছিলাম একটু পরেই বৃষ্টি কমে যাবে, কিন্তু সন্ধ্যা হয়ে এলো, এখনো বৃষ্টি কমছে না। আমি একা বাড়ি যাব কি করে এখন? আমার অনেক ভয় করে। সকলে হয়তো অনেক চিন্তা করছে আমার জন্য। কথাগুলো বলেই কান্না শুরু করলো। এই মেয়েরা কথায় কথায় কাঁদতেও পারে। যাই হোক, সেদিন হিরোর পার্ট নিতে গিয়ে মিথিলাকে রিকশায় করে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিল। ও বাড়ি অনেকটা দূরে ছিল বলে আমাকে যেতে সন্ধে পার হয়ে যায়। ভেবেছিলাম মেয়েকে সুস্থ পেয়ে ওর বাড়ির লোকেরা আমাকে যত্ন করে খাইয়ে দিবে, কিন্তু না। মিথিলা বাড়ির সামনে রিকশা থেকে নেমে অতি আবেগপ্রবণ হয়ে আমার দিকে একটা চকলেট বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে সব কিছুর জন্য ধন্যবাদ। আমি খুশি মনে আর হাত থেকে চকলেটটা নিতে গেলাম, কিন্তু তার আগে মিথিলার গালে কেউ প্রচণ্ড জোরে চড় মারলো। এত জোরে চড় মেরেছে যে মিথিলা মাটিতে পড়ে গেল। তারপর কয়েকজন লোক মিলে আমার শার্টের কলার ধরে রিকশা থেকে নামাতে নামাতে বলল, ছোট লোক, তোর এত বড় সাহস, তুই আমার বাইরের মেয়ের দিকে হাত বাড়াস, তোকে আজ খুন করেই ফেলবো। এরপর কোথা থেকে একজন লোক এসে সাক্ষ্য দিল যে আমাদের নাকি কী সব করতে দেখেছে। মিথিলার ডাকে বাস্তবে ফিরে আসলাম। মিথিলা চিৎকার করে বলছে, কি হলো? কি এত চিন্তা করছো তুমি? আমি শান্ত গলায় বললাম, কিছু চিন্তা করছি না, আসলে ভাবছিলাম কি করে বিয়ে হয়েছিল আমাদের। তুমি আজ অফিসে যাবে না? মিথিলা রাগী গলায় বলল, আজ শুক্রবার, বাংলাদেশের কোনো অফিস আজ খোলা থাকে না। হ্যাঁ, মুচকি হাসলাম। তারপর বললাম, আসলে রোজই তো রিক্সা নিয়ে বের হতে হয়, তাই বুঝতে পারিনি কোন দিন ছুটি। তুমি তো সরকারি কর্মকর্তা, তুমিই ভালো জানবে। মিথিলা আমার কথার কোনো উত্তর দিল না, শুধু চোখের পানি মুছে বলল, জানো তো আকাশ, কেউ যদি নিজের মনের ভেতর বিষ ঢুকিয়ে রাখে তাহলে তার কাছে পুরো পৃথিবী বিষাক্ত মনে হয়। তুমি আমাকে বারবার সরকারি কর্মকর্তা বলে কি বোঝাতে চেষ্টা করছো? দয়া করে একটু পরিষ্কার করে বলবে? আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আমি কিছু মনে করতে চাই না রে পাগলি। এই সমাজটা এমনই রে, রিক্সা চালকের বউ বিসিএস ক্যাডার হতে পারে না, আর পারলেও তারা মেনে নিতে চায় না। এরা সমাজকে 2 ভাগে ভাগ করে নিয়েছে। যাই হোক, চলো আজ তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। তুমি চাকরি পেলে মা বাবাকে মিষ্টিমুখ করাবে না? মিথিলা দৃঢ় কণ্ঠে বলল, যারা নিজের মেয়ের উপরে ভরসা করতে পারে না, অন্য লোকের কথায় একটা অচেনা ছেলের সাথে বিয়ে দিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়, তারা কি আদৌ বাবা মা হতে পারে? আমি মিথিলার কাঁধে হাত রেখে বললাম, যা হয়েছে ভুলে যাও, চলো দেখা করে আসি। হ্যাঁ, দেখা করতে নিশ্চয়ই যাব। তাদেরও দেখার দরকার আমিও বিসিএস পরীক্ষায় পাশ করতে পারি। পড়াশোনা বাদ দিয়ে আমি কোনো প্রেম করে বেড়াচ্ছিলাম না। সেদিন শুধুমাত্র বিপদে পড়ে রাত করে বাড়িতে ফিরেছিলাম। আমি আর কিছুই বললাম না। এখনো হয়তো অভিমান কমেনি ওর, আর কমবেই বা কী করে। সারাদিন পর বাড়িতে ফিরলে যদি মা বাবা কোথায় কেমন অবস্থায় ছিল জানতে না চেয়ে চরিত্রের ওপর আঙুল তোলে, অন্য লোকের কথা একটা অপরিচিত ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, তাহলে যে কারোরই রাগ থাকবে। সেদিন রাতে মিথিলা হাত জোড় করে ওর বাবার কাছে বলেছিল, আপু, বিশ্বাস করো, এই ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে শুধু উনি বাড়িতে পৌঁছে দিয়েছেন, আর কিছুই নয়। ওর আব্বু কিছু বলার আগেই ওর এক চাচাতো ভাই বলে উঠল, কাকা, এই বেয়াদব মেয়ের কথা আপনি বিশ্বাস করবেন না। আমি নিজে ওর স্কুল শেষে ওকে নিয়ে আসতে চেয়েছিলাম,
কিন্তু মিথিলা বলল ওর নাকি কোনো বন্ধুর সাথে দেখা করতে হবে। আমি ভেবেছিলাম মেয়ে হয়তো, কিন্তু এ তো একদম রিক্সাওয়ালা। ওর চাচাতো ভাইয়ের কথা শেষ হতে ওর চাচা বলে উঠল, ভাই, তোর মেয়েকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দে। এসব করে বেড়ালে আমাদের এলাকায় কোনো মান সম্মান থাকবে না। মিথিলার আব্বুর পা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, বিশ্বাস করো, এই ছেলেকে আমি চিনি না। আমাকে তোমরা বিয়ে দিও না, আমি অনেক পড়াশোনা করতে চাই। কিন্তু সেদিন ওর কোনো আকুতি মিনতি ওর বাবা শোনে না, বরং ওর মা বলে, তোর মতো মেয়েকে জন্মের সময় লবণ খাইয়ে মেরে ফেললে ভালো করতাম। আমিও হাজারবার ওদের বোঝানোর চেষ্টা করি যে আমি মিথিলাকে চিনি না, কিন্তু কে শোনে কার কথা। সেদিন রাতে কাজী ডেকে মিথিলার সাথে আমার বিয়ে দিয়ে দেয়। একা নিজে ঠিক মতো খেতে পারতাম না, তার উপর আর একজনের দায়িত্ব। নিজের উপরে অনেক রাগ হচ্ছিল, কেন যে মুহূর্তে ওই দোকানে দাঁড়াতে গেলাম। আল্লাহ আমাকে উদ্ধার করো। ওদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ওর চাচাতো ভাই মিথিলাকে ডেকে বলল, তোর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন শেষ মিথিলা, আর কখনো তুই আমার পিছনে লাগতে আসবি না। পড়াশোনা একটু ভালো বলে তোর পা মাটিতে পড়তো না, এখন হলি তো রিক্সাওয়ালার বউ। রিক্সাওয়ালার বউ নাকি বিসিএস ক্যাডার হবে, হা হা হা। ছোট থেকে আমি অপমান খুব একটা সহ্য করতে পারতাম না। কেউ আমাকে খোঁচা দিয়ে কোনো কথা বলে তার জবাব দিয়ে দিতাম মুখের উপর। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ওর ভাইকে উদ্দেশ্য করে বললাম, দেখে নিবেন এই রিক্সাওয়ালার বউই একদিন বিসিএস ক্যাডার হবে। আমি আকাশ আপনাকে বলছি, আমার বউকে আমি ঠিক আপনাদের যোগ্য জবাব দেওয়া উপযুক্ত করে গড়ে তুলব। ওর ভাই হো হো করে হেসে বলল, মিথিলা, তোর বর রিক্সাওয়ালা হলে কি হবে? অনেক সাজিয়ে সুন্দর করে কথা বলতে পারে, হয়তো পরীক্ষায় ফেল করেছে বলে বাপ রিক্সা কিনে দিয়েছে। মিথিলার ওনার কথার জবাব না দিয়ে আমার হাত ধরে বলল, চলেন, এদের কথাই নয়, কাজে জবাব দিব। আমি হা করে মিথিলার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা যে বড্ড জেদি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিন আমি মিথিলাকে নিয়ে আমার বাড়িতে আসলাম। মিথিলা ফাঁকা বাড়ি দেখে আমাকে প্রশ্ন করলো, আপনার মা বাবা কি বেড়াতে গেছে? আমি ভাঙা গলায় বললাম, না, ওরা আমাকে রেখে চলে গেছে, আর কখনো আসবে না। আমি এতিম, এই সম্পূর্ণ দুনিয়ায় কেউ নেই আমার। মিথিলা মন খারাপ করে বলল, সরি, আমি বুঝতে পারিনি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আমি মুচকি হেসে বললাম, আমি দুঃখিত আপনাকে এমন বিপদে ফেলার জন্য। আমি বুঝতেই পারিনি এমনটা হবে। কোন জায়গা থেকে কোথায় নিয়ে এলাম আপনাকে। আপনি কি করবেন বলেন? আপনি তো আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু অন্যরকম হয়ে গেল। আল্লাহ নানানভাবে আমাদের পরীক্ষা নেন। আল্লাহ কুরআন শরীফে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আমি আমার তকদির মেনে নিয়েছি, আপনিও মেনে নেন। আসলে আমি বুঝতে পারিনি এমনটা হবে। এখন কি করব বা কি বলবো তাই বুঝতে পারছি না। ঘরে কোনো খাবারও নেই। আমি মিথিলার দিকে তাকিয়ে বললাম, আপনার কি ক্ষুধা লেগেছে? আসলে বাড়িতে কোনো খাবার নেই। আমি কয়েকদিন রিক্সা চালাতে পারিনি, তাই কিছু কিনতেও পারিনি। মিথিলার ঘাড়ে ঝোলানো ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার হাতে দিয়ে বলল, না, আমার ক্ষুধা লাগেনি, আপনি এগুলো খেয়ে নিন। মা বাড়ি থেকে বের হওয়ার আগেই দিয়েছিল, আমার আর ওদের দেওয়ার কিছু মুখে উঠবে না। আমি কোনো কথা না বলে ওর হাত থেকে বক্সটা নিয়ে বললাম, আপনি খাটে ঘুমিয়ে পড়ুন, আমি বাইরে ঘুমোবো। মিথিলা আমার কথায় মুচকি আসলো, তারপর বলল, বিয়েটা নাটক সিনেমার মতো হলেও আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি। আপনি খাটে ঘুমাতে পারেন। নিজেরা ঠিক থাকলে এক খাটে ঘুমালে কিচ্ছু হবে না, আর নিজেদের যদি সমস্যা থাকে তাহলে আলাদা বাড়ি দিলেও সমস্যা হবে। আপনি কিন্তু বড়দের মতো জ্ঞান দেন। মিথিলা মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। এরপর থেকে আমাদের পথ চলা শুরু। মিথিলা নিয়মিত পড়াশোনা করেছে, আমার বাড়িটাও সামলে রেখেছে। এতটুকু মেয়ে যে এত ভালো রান্না করতে পারে তা মিথিলাকেই প্রথম দেখা। সামান্য ডাল ভাতও মিথিলা খুব ভালো রান্না করত। প্রথম দিকে আমরা বন্ধুর মতো থাকলেও কখন যে তা ভালোবাসায় পরিণত হয়েছে নিজেও বুঝতে পারিনি। অতীতের চিন্তা বাদ দিয়ে মিথিলাকে ডেকে বললাম রেডি হতে। আমার প্রতিজ্ঞা পূরণ করতে পেরেছি তা তো দেখাতে হবে। মিথিলা আমার কথা মতো রেডি হয়ে আসলো। ওর সাজ পোশাকে তেমন কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই কালো বোরকা হিজাব পরেছে। আমিও রেডি হয়ে নিলাম। শ্বশুরবাড়ি যাবো, একটু না সাজলে হয় নাকি? দুজনে রেডি হয়ে রওনা দিলাম। যাওয়ার সময় মিথিলাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তুমি কি ওনাদের মাফ করে দিবে? মিথিলা জবাবে বলল, জানো তো আকাশ, মা বাবার উপর রাগ করে থাকতে হয় না, ওনারা সবসময় সন্তানের ভালোই চায়। সেদিন হয়তো চাচা চাচির কথায় দামটা ওনাদের কাছে বেশিই ছিল, কিন্তু না চাইতে ওনারা আমার জন্য সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সেদিন ওনারা আমার বিয়েটা না দিলে আমি তোমার মতো একজন স্বামী পেতাম না। টাকা পয়সা রূপ যৌবন সবসময় থাকে না রে। ভালো মনের একজন জীবনসঙ্গী পাওয়াই সব থেকে বড় ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, আমার অনেক চাকরি করে সরকারি কর্মকর্তা এমন ছেলের সাথে বিয়ে হতে পারতো, কিন্তু তাদের থেকে কি আমি এমন সাপোর্ট পেতাম?
হয়তো পেতাম, হয়তো বা পেতাম না। দামি গহনা শাড়ির আড়ালে কষ্ট লুকিয়ে রাখতে আমি পছন্দ করি না আকাশ। আমি যেমনটা পেয়েছি তেমনটাই আলহামদুলিল্লাহ। এতটা সুখ হয়তো অনেকে পায় না। মিথিলার কথা শোনার পর আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি বলতে বিয়ের পর থেকে মিথিলা কখনো আমাকে নিয়ে আফসোস করেনি, বরং আজীবন গর্ব করে এসেছে। কখনো কখনো ওকে যদি কেউ বলেছে তোর আরও ভালো বর হতো, তোর আব্বু একটা রিক্সাওয়ালার বউ করে দিল তোকে। মিথিলার উত্তরটা হতো এমন। আসলে কি জানিস, আমার বরের রোজগারটা হালাল। কখনো কারো কষ্টের টাকা নিজের পকেটে ঢুকিয়ে নিজেকে বড় করতে চাই না। হ্যাঁ, আমি অনেক বড় চাকরি করে এমন ছেলেও আমার বর হতে পারতো, তবে আকাশের সাথে থেকে আমি যতটা সুখী ততটা সুখী হয়তো হতে পারতাম না। সত্যি আমি অনেক ভাগ্যবান যে মিথিলাকে নিজের করে পেয়েছি। আল্লাহ মানুষকে কখনো তার সহ্য ক্ষমতার বেশি কষ্ট দেন না, তা আমি নিজেকে দেখলেই বুঝতে পারি। মিথিলা আবারও বলে উঠল, আকাশ, তোমার ব্যবহার দিন দিন পরিবর্তন হচ্ছে, আমি বুঝতে পারছি। কারণটাও জানি, কিন্তু জানো তো, অন্যের কথায় কান দিয়ে নিজের সংসারে অশান্তি করতে হয় না। তোমাকে লোকজন অনেক ধরনের কথা বলে, আমি বুঝতে পারি। তার মানে এইটা না যে তাদের কথা ঠিক। সবাই পরিবর্তন হয় না আকাশ। কেউ কেউ আজীবন পাশে থেকে সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দেয়। আমি তোমাকে এটা বলছি না যে আমি তোমার সাথেই থাকবো। শুধু আমার কবরে যেদিন মাটি দিবি সেদিন স্বীকার করে নিও মিথিলা তোমাকে ছেড়ে যায়নি। কোনো সরকারি চাকরি তোমার আর আমার মাঝে ফাটল ধরাতে পারেনি। আমি রাস্তার মাঝে মিথিলাকে জড়িয়ে ধরলাম, তারপর বললাম, তোমাকে এসব বলতে বলেছি নাকি আমি? আমাকে ছেড়ে যাওয়ার খুব ইচ্ছে, তাই না? মিথিলা কিছু না বলে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিল, তারপর আস্তে করে বলল, এইটা রাস্তা। আমি কিছু না বলে ওর হাতটা শক্ত করে নিজের হাতের ভিতর মুষ্টিবদ্ধ করে নিলাম। তারপর আমাদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলাম। শ্বশুরবাড়িতে যাওয়ার পর যখন সকলে মিথিলার বিশেষ পরীক্ষায় পাশ করার কথা জানতে পারলো, তখন কেউ তেমন কোনো কথা বলল না। শুধু শ্বশুর মশাই আমার কাঁধে হাত রেখে বলল, আমি সঠিক ছেলেদের হাতে আমার মেয়েকে তুলে দিতে পেরেছিলাম। এইভাবে আমার মেয়েটাকে দেখে রেখো। শাশুড়ি মা মিথিলাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করলেন, তারপর ভাঙা গলায় বললেন, আজ কিন্তু তোরা যেতে পারবি না। মিথিলা প্রত্যুত্তরে শুধু মুচকি হাসলো। সব মেয়ে তার মা বাবাকে ভালোবাসে, কিছুটা অভিমান হয়তো এই ভালোবাসার উপর কুয়াশার চাদরের মতো আস্তরণ ফেলতে পারে, কিন্তু মুছে ফেলতে পারে না। আমি মিথিলার চাচাতো ভাইকে উদ্দেশ্য করে বললাম, আমার বউ কিন্তু বিশেষ ক্যাডার, তবে আপনি কলেজের গণ্ডিও টপকাতে পারলেন না। অন্যকে হিংসে করলে জীবনে কখনো বড় হওয়া যায় না। তবে আপনাকে ধন্যবাদ, আপনার মিথ্যে সাক্ষ্য না পেলে হয়তো আমি মিথিলার মতো জীবনসাথী পেতাম না। ওর চাচাতো ভাই রাগের দৃষ্টিতে আমার দিকে তাকালো, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। আসলে আমরা অন্যকে ছোট করে যে কি আনন্দ পাই বুঝতে পারি না। আশেপাশে তাকিয়ে দেখলাম মিথিলা কোথাও নেই। কতদিন পর নিজের বাড়িতে এসেছে, হয়তো সকলের সাথে দেখা করতে গেছে। যাই, আমিও শ্বশুর বাড়ি ঘুরে দেখি, কখনো তো আসা হয়নি। মিথিলাদের বাড়িটা বেশ সুন্দর, দোতলা বাড়ি, বাড়ির সামনেই রাস্তা, পিছনের দিকে পুকুর, সব মিলিয়ে বেশ সুন্দর। বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, এমন সময় চোখে পড়লো মিথিলা একটা মেয়ের সাথে কথা বলছে। কি বলছে কি জানি, আমি ওদের দিকে একটু এগোতেই শুনতে পেলাম মেয়েটা মিথিলাকে বলছে, হ্যাঁ রে, তোর বর তো শুনেছি রিক্সাওয়ালা। জানিস আমার বর সরকারি কর্মকর্তা, মাস গেলে মোটা টাকা বেতন পায়। আমাকে কত শাড়ি গহনা উপহার দেয়। মিথিলা মুচকি হেসে বলল, খুব ভালো তো। আচ্ছা, তোর তো স্কুলের শিক্ষিকা হওয়ার স্বপ্ন ছিল, ছোটবেলায় এমনটাই শুনেছি। সেবার নাকি পরীক্ষাও দিয়েছিলে, তো এখন কি করিস? মেয়েটার হাসি মুখটা কালো হয়ে গেল, তারপর মন খারাপ করে বলল, আসলে আমার উনি চান না আমি চাকরি করি, তাই ওইসব আর হয়নি। মিথিলা শান্ত গলায় বলল, কিন্তু জানিস, আমার উনি আমাকে নিজের হাড় ভাঙা পরিশ্রম করা টাকায় পড়িয়ে এত দূর এনেছে। আমার বই কেনার টাকা জোগাড় করতে দুপুরে খাবারটা পর্যন্ত খাইনি। জানিস তো, সুখটা টাকায় সীমাবদ্ধ থাকে না। সুখ জিনিসটার নিজের ব্যক্তিত্ব দিয়ে খুঁজে নিতে হয়। যদি তুই ডাল ভাত খেয়ে সুখী থাকতে পারিস তাহলেই তুই সুখী। যদি তুই বিরিয়ানি খেয়েও সুখ খুঁজে না পাস তাহলে তুই অসুখী। আর বলি না, আমার স্বামী রিক্সা চালায়। হ্যাঁ, উনি রিক্সা চালায়, তাতে সমস্যা কিসের? বরং আমি বুকে হাত রেখে বলতে পারি আমার স্বামীর সব টাকা হালাল। ওনার কোনো অবৈধ রোজগার নেই, যা অনেক বড় চাকরিজীবীর স্ত্রীরাও বলতে পারে না। মেয়েটার মুখটা একদম ছোট হয়ে গেছে, কিন্তু আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে আমার স্ত্রী আমার পরিচয় নিজের লজ্জাবোধ করে না, বরং অন্যকে বুঝিয়ে দেয় যে তার স্বামীর অপমান সে সহ্য করবে না। মেয়েটা চুপ করে আছে দেখে মিথিলা আবারও বলে উঠল, আমরা সবাই বইয়ের পাতায় একটা লাইন পড়ে এসেছি যে সকল পেশার লোকরা মানুষ, কোনো কাজে ছোট নয়,
কিন্তু এই কথাগুলো যে বইয়ের পাতায় সীমাবদ্ধ, বাস্তবে কোনো মানুষই হয়তো সব কাজকে সমান চোখে দেখতে পারে না। কথাগুলো বলে মিথিলা ওই জায়গা থেকে চলে গেল, কিন্তু আমি সেই পুকুর পাড়েই দাঁড়িয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে শুকর আদায় করছি যে মিথিলার মতো একটা মেয়েকে আমার স্ত্রী রূপে পাঠানোর জন্য। ভবিষ্যতে মিথিলা বদলে যাবে কিনা আমি এখন বলতে পারছি না, তবে এই পৃথিবীতে আমার থেকে সুখী মানুষ আর একটাও নেই। সকলে আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমি এতটা সুখে থাকতে পারি। মিথিলা, তুমি তোমার বরকে ডিভোর্স দিয়ে আমার পছন্দের ছেলেকে বিয়ে করবে। আমি লোকের কাছে এমন পরিচয় দিতে চাই না যে আমার জামাই একজন সামান্য রিক্সা চালক। আব্বুর কথায় আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বাবা এসব কি কথা বলছে? আমি 1-2 দিনের বিবাহিত মেয়ে নয়। আকাশের সাথে আমার বিয়ে হয়েছে 9 বছরের বেশি হয়ে গিয়েছে। আজ হঠাৎ করে আব্বুর এমন কথাই আমি বুঝতে পারলাম না। বিস্মিত হয়ে প্রশ্ন করলাম, এসব তুমি কি বলছো? আমার আকাশের সাথে বিয়ে হয়েছে 9 বছরের বেশি হয়ে গেছে, এখন ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? আর তুমি এমন কোনো ছেলেকে পছন্দ করলে যে একটা বিবাহিত মেয়েকে বিয়ে করতে চাই? আব্বু আমার কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করলেন না, শুধু গর্ব করে বলে উঠলেন, আমি যে ছেলেকে পছন্দ করেছি সে বিসিএস ক্যাডার। জানো তো, ক্যাডারের সাথে ক্যাডারকেই মানায়। আব্বুর এমন কথায় আমি তেলে বেগুনে জ্বলে উঠলাম। ঝাঁঝালো গলায় বললাম, আমি বিবাহিত, আমার কোনো ক্যাডারের প্রয়োজন নেই। আমি আকাশের সাথেই খুব সুখী, আমাকে নিয়ে তোমাদের এত মাথা ঘামাতে হবে না। আব্বু আমার কথার গুরুত্ব না দিয়ে মাকে ডেকে আমাকে ঘরে আটকে রাখতে বলল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, আজকেই তোমার বিয়ে দিব, নিজেকে তৈরি করে নাও। আমি মুচকি এসে উত্তরে বললাম, হয়তো আপনি জানেন না একজন বিবাহিত মেয়েকে আবার বিয়ে দেওয়া যায় না। দরকার হলে আমি আইনের সাহায্য নিব। আমার কথায় বাবা অট্র হাসিতে ফেটে পড়লেন। কিছু সময় পর হাসি থামিয়ে বললেন, তোমার ওই রিক্সাওয়ালার বরকে গাড়ির নিচে চাপা দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেললেই তো তুমি বিধবা। আব্বুর কথায় আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। নিজের পিতা হয়ে কি করে আমার সাথে এমনটা করতে পারেন উনি? সব বাবা মাই তো চায় তার সন্তান ভালো থাকুক, তাহলে কেন আব্বু এমন সিদ্ধান্ত নিয়েছে? আমি তো আকাশের সাথে বেশ সুখেই আছি। এখন আমার নিজের উপরই খুব রাগ হচ্ছে, কেন এই বাড়িতে আসলাম? আজ সকালে প্রতিবারের মতো বেতনের টাকা যখন স্বামীর হাতে দেওয়ার সময় খেয়াল করলাম মা আর ভাবি কপাল কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। ওদের দৃষ্টিকে তেমন গুরুত্ব না দিয়ে আকাশের হাতে টাকাগুলো দিয়ে নিজের কাজে চলে গেলাম। আজ 9 বছরের বিবাহিত জীবনে মা প্রথম আমার বাড়িতে পা রেখেছে। যত্নে কোনো প্রকার ত্রুটি রাখলে চলবে না। এমন সময় মা এসে বলল, নিজে চাকরি করে যদি মাস শেষে সব টাকা বরের হাতে তুলে দিস, তাহলে চাকরি করার কি মানে রইল? মায়ের কথার সাথে তাল মিলিয়ে ভাবিও বলে উঠল, ঠিক বলেছেন কাকিয়াম্মা, কাজের সময় তো সেই বরের থেকে হাত পেতে টাকা চাওয়া লাগে, নিজের কোনো স্বাধীনতা নেই। আমি মা এবং ভাবের কথায় মুচকি হাসলাম। তারপর গরম কড়াইয়ে তেল মশলা দিতে দিতে বললাম, আমার ভালোই লাগে তাই এমনটা করি, তাতে কি কোনো সমস্যা আছে তোমাদের? মা দীর্ঘশ্বাস ফেলে সবজির ঝুড়ি থেকে একটা বেগুন তুলে নিল, তারপর আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মাছের ঝোলে একটু বেগুন দে, খেতে দারুণ স্বাদ হবে। আমি মায়ের হাত থেকে বেগুনটা নিজের হাতে তুলে নিলাম, তারপর পুনরায় তরকারিতে ঝুড়িতে রেখে দিলাম। তারপর কড়াইয়ের ভেতরে মনোযোগ দিতে দিতে বললাম, মা, আকাশ বেগুন খেতে পারে না, ওর বেগুনে অ্যালার্জি আছে, আর রুই মাছ ওর অনেক পছন্দের। তুমি বললে আমি তোমার জন্য আলাদাভাবে বেগুন আর মাছ রান্না করে দিব, তুমি কিছু মনে করো না? মা রেগে বলে উঠল, তুই তো আকাশ আকাশ নাম জপ করতে থাকিস সারাক্ষণ, নিজের মায়ের থেকে কি আকাশ তোর কাছে বড় নাকি? আমি মায়ের কথার উত্তর না দিয়ে একটা বেগুন কাটতে লাগলাম। মা আমার হাত থেকে বেগুনটা ছিনিয়ে নিয়ে ফেলে দিলেন, তারপর ঝাঁঝালো কণ্ঠে বললেন, আমার জন্য তোর কোনো কিছু করতে হবে না, তুই তোর আকাশকে নিয়ে থাক। মা আমাদের বাড়িতে আসার পর থেকেই লক্ষ্য করছি মা আকাশের সাথে আমার ঘনিষ্ঠতা খুব একটা পছন্দ করে না। ব্যাপারটা আমার চোখে ধরা পড়লেও আমি তেমন গুরুত্ব দিইনি। হয়তো মায়ের আকাশকে ভালো লাগে না। নিজের চিন্তায় জগৎ থেকে বের হয়ে এসে কাজে মন দিলাম। মার ভাবি এসেছে বলে অনেক কিছু রান্না করতে হবে। আকাশ নিজের হাতে সব বাজার করে এনেছে। রান্না প্রায় শেষের পথে এমন সময় আকাশের গলা শুনতে পেলাম। মিথিলা, এদিকে আসো তো। আকাশ আমাকে ডাকছে কেন জানার জন্য এই রান্নাঘর থেকে বের হতেই কানে এলো। ভাবি মাকে বলছে, কাকিমা, মিথিলার জন্য আমার বড্ড আফসোস হয়। নিজে কিনা বিসিএস ক্যাডার, অন্যদিকে বরটা রিক্সা চালায়।
রিক্সা চালিয়ে মিথিলার সম্মান নষ্ট না করে তো ঘরে বসে থাকতে পারে। ভাবির কথায় মেজাজটাই গরম হয়ে গেল। কি সুন্দর মায়ের কানে আকাশের নামে বাঁচে মন্ত্র দিচ্ছে, এর জবাব না দিয়েই নয়। কিন্তু ওদের কিছু বলার আগে আকাশ আবারও বলে উঠল, কিরে মিথিলা, কোথায় গেলে তুমি? একটু জলদি এদিকে এসো তো। এই আকাশটাকে নিয়ে আর পারি না। একবার ডাকা শুরু করলে যত সময় তার কাছে না যাবো আর থামবে না। ভাবির কথার জবাব না দিয়ে আকাশের কাছে গেলাম। সে হাতে একটা ইয়া বড় ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে হেসে বলল, তুমি বলেছিলে না মা ইলিশ খেতে পছন্দ করে, তাই নিয়ে এলাম। তাড়াতাড়ি এটাকে রান্না করে ফেলো দেখি। আমি ওর হাত থেকে মাছটা নিয়ে রান্নাঘরের দিকে হাঁটা ধরলাম। মা আমার হাতে মাছ দেখে প্রশ্ন করলো, কি রে, এত বড় তাজা ইলিশ মাছ পেলি কোথায়? মা, তুমি খেতে পছন্দ করো তাই আকাশ নিয়ে এসেছে, এইমাত্র নিয়ে আসলো। আমি হাসি মুখে কথাগুলো বললাম। মা মুখ বাঁকিয়ে বলে উঠল, এনেছে তো তোর টাকায়, ওর কি ইলিশ মাছ কেনার মুরদ আছে নাকি? মায়ের সুরে সুর মিলিয়ে ভাবিও বলে উঠল, আরে কাকিমা, কি যে বলেন না, আজকালকে রিক্সাওয়ালা চালিয়ে ইলিশ মাছ কেনা যায় নাকি? বইয়ের টাকা থাকলে যে কোনো ছেলেই শাশুড়ির জন্য ভালো ভালো খাবার কিনে আনবে। বউকে হাতে না রাখলে কি বউ টাকা দেবে নাকি? আমি ওদের কথার জবাব দিতে যাব এমন সময় দেখলাম আকাশ মুখ কালো করে দাঁড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানি কণাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু ও কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি ওর পেছন পেছন দৌড় দিলাম। ঘরে গিয়ে দেখলাম আকাশ বালিশে মুখ গুজে কাঁদছে। আমি ওর কাছে যেতেই আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। তারপর ফুপাতে ফুপাতে বলল, আমি রিক্সাওয়ালা বলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? তুমি তো জানো সারা পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো? আমি আকাশের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, তুমি রিক্সাওয়ালা বা যাই হো না কেন, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কাছে তুমিই আমার স্বামী, এটাই সব থেকে বড়। আকাশ বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে বসে রইল। সেদিন মা আর ভাবিকে কিছুই বললাম না। দুপুরে খাওয়ার পর ওদের সাথে বাবার বাড়িতে চলে এলাম। উদ্দেশ্য ছিল আপুকে সবটা খুলে বলবো আর বিচার করতে বলবো, কিন্তু এখানে এমন অবস্থা দেখে আমার কথা বলার শক্তি হারিয়ে গেছে। এমনি কাঁদতেও পারছি না, শুধু স্তব্ধ হয়ে বসে আছি। এখানে আসার আগেও আকাশ আমার হাত ধরে বলেছিল, তুমি কি আমাকে রেখে চলে যাচ্ছ? আমি ওর বুকের উপরে হাত দিয়ে বলে এসেছি, আল্লাহ চাইলে আমি ফিরে আসবো তোমার কাছে। তার থেকে বড় কথা হলো, আপু যদি আকাশের কোনো ক্ষতি করে, তখন কত স্বাভাবিকভাবে বলে দিল আকাশকে মেরে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিবে। বন্ধ ঘরের ভেতরে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই আমার। অজু করে জায়নামাজে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম, আর বারবার বলতে লাগলাম এই বিয়েটা যেন না হয়। সন্ধ্যার দিকে মা, কাকি আর ভাবি এসে আমাকে জোর করে সাজিয়ে বিয়ের আসনে নিয়ে গেল। আমি বিয়ে করব না বলে চিৎকার করছি, কিন্তু কারো কোনো হেলদোল নেই, সবাই স্বাভাবিক। কাকা আমাকে বললেন, মারে, তোর বাপ তোর বিয়ে দিয়ে ছাড়বই, রাজি হয়ে যা। আমার তখন হিতাহিত জ্ঞান শূন্য অবস্থা। চিৎকার করে করে বলে উঠলাম, দরকার হলে আমি আব্বাকে খুন করব, তবু এই বিয়ে করব না। এটা বলে আব্বুর ঘরের দিকে দৌড় দিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আব্বু খাটের উপরে বসে আছে, পিঠের ভেতরে ছুরি ঢুকানো, তাজা রক্ত গড়িয়ে পড়ছে। আমি গিয়ে ঘাড়ে হাত দিলাম, আব্বুর দেহটা বিছানার উপরে ঢলে পড়লো। আমি চড়ে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলাম। চোখ খুলে নিজেকে থানায় আবিষ্কার করলাম। সকলে বলছে আমি নাকি আপুকে খুন করেছি, মাও নাকি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। একটা মেয়ে তার বাবার খুনের আসামি, তার মাও নাকি তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। মেয়েটা খুন করেছে কারণ তার বাবা তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। এর থেকে কষ্টের কিছু কি আর জীবনে থাকতে পারে? হয়তো পারে না, বা এর থেকেও বেশি কষ্ট কারোর জীবনে থাকে। সবটা কি সবাই জানতে পারে? একটা চেয়ারের উপর হাত করা পরে বসে আছে মিথিলা। কিছু সময় পর তাকে 14 শিকের ওপারে নিয়ে যাওয়া হবে। সম্পূর্ণ থানা জুড়ে মিথিলাকে নিয়েই আলোচনা চলছে। নিজের পরিচিত কাউকে দেখতে পাচ্ছে না মিথিলা। মা বা ওই বাড়ির কেউ না আসলেও আকাশ তো আসা উচিত ছিল, কিন্তু আসলো না কেন? আকাশ কি তাহলে জানে না এইসব কিছু, নাকি আকাশকে বাবা মেরে ফেলেছে ইতিমধ্যে? চিন্তায় কষ্টে ভয়ে মিথিলা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। এর মধ্যে একজন মহিলা পুলিশ মিথিলার কাছে এসে বলল, ম্যাডাম আসুন, আপনাকে জেলের ভেতরে যেতে হবে। কেউ আপনার জামিন করাতে আসেনি, কাল সোজা আপনাকে কোর্টে চালান করা হবে। মিথিলা কোনো প্রকার জোরাজোরি না করে আস্তে পায়ে হেঁটে জেলের ভেতর চলে গেল। যাওয়ার আগে একবার দরজার দিকে ফিরে তাকালো, হয়তো কেউ এসেছে কিনা দেখতে।
মনের মাঝে হাজার বেদনা থাকলেও তার মন বিশ্বাস করে আকাশ তাকে এইভাবে একা রেখে দেবে না। নিজে কিছু করতে না পারলেও মিথিলার কাছে ছুটে আসবে, তাকে সান্ত্বনা দেবে। মিথিলার কাছে ভরসার আরেক নাম আকাশ। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো এমনই হওয়া উচিত। জেলের ভেতরে শক্ত কাঠের উপরে বসে আছে মিথিলা, এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। তার আঁখি দুটি হয়তো আকাশকে খুঁজে চলেছে, বা এমন কাউকে যে ওকে ওই মিথ্যে অপবাদ থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। মিথিলার বিশ্বাস আকাশ আসবে। তাকে এত বিপদে রেখে কি আকাশ পালিয়ে যাবে নাকি? মিথিলার ধারণা সত্যি করে আকাশ থানার ভেতরে প্রবেশ করে। প্রথমে লোকজন তাকে আটকালেও পরিচয় জানার পর মিথিলার কাছে আসতে দেয়। মিথিলা মনের মুখে সামান্য হাসির রেখা দেখা যায়। তার বিশ্বাস মিথ্যে হয়নি, আকাশ এসেছে। নিজের প্রেয়সীর দিকে তাকিয়ে চোখের পানি ফেলতে থাকে আকাশ। মুখটা কত শুকিয়ে গেছে, সামান্য সময় যেন চেহারার রঙে ভেঙে গেছে, চুলগুলো এলোমেলো। আকাশকে হাতের নাগালে পেয়ে আকাশের দিকে হাত বাড়িয়ে দেয় মিথিলা। আকাশও শক্ত করে প্রেয়সীর হাত ধরে রাখে। দুজনের কারোর চোখের পানি যেন বাদ মানতে চাইছে না। আকাশ মিথিলার হাতটা শক্ত করে ধরে বলে, আল্লাহ চাইলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আর যারা তোমার সাথে এমনটা করেছে তাদেরও যোগ্য শাস্তি দিব। তাদের এমন আবেগের মুহূর্তে দারোয়ান সাহেব উপহাস করে বলে উঠল, রিক্সাওয়ালার কথা শুনলে মনে হয় কোনো এমপি মন্ত্রী হয়ে গেছে। আরে এটা থানা, এখানে কোনো রিক্সাওয়ালাদের বেল নেই। চালাস তো রিক্সা, কিসের জোরে এত বড় কথা বলতে পারিস বলতো? তাহলে কাদের বেল আছে দারোগা সাহেব? ঘুষখোর অর্থাৎ লোকেদের থেকে রিক্সাওয়ালা ঢের ভালো হয়, কিন্তু এটা বোঝার মতো বিবেক সকলের থাকে না। কারোর গলায় আওয়াজ পেয়ে সকলে দরজার দিকে তাকালো। একটা সুন্দরী মেয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। দারোগা সাহেব রাগী দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা দারোগা সাহেবের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনার মতো মন মানসিকতার লোক আছে বলেই সকলের সমান কথাটা হয়তো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ। দারোগা সাহেব কিছু বলবে তার আগে মেয়েটা একটা কার্ড ওনার দিকে বাড়িয়ে দিল, তারপর বলল, আজ থেকে এই কেসের সকল তদন্ত আমি করব। উপর মহল থেকে এমনটাই আদেশ আছে, আশা করি আপনার অমত থাকবে না। দারোগা সাহেব কিছু না বলে কার্ডটা দেখতে লাগলো। তারপর একটা ফাইল মেয়েটার হাতে এগিয়ে দিতে দিতে বললেন, ম্যাডাম, এত তদন্ত করার কি আছে? সহজ একটা কেস, অনেক সাক্ষী আছে। চুরিতে মেয়েটার হাতে চাপ পাওয়া গেছে। আর কি তদন্ত করবেন আপনি? মেয়েটা ফাইলের কাগজগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, আপনি যদি সব বুঝতেন তাহলে কি আর আমাকে এখানে আসার প্রয়োজন হতো? সকলের দ্বারা সব কাজ হয় না দারোগা সাহেব। দারোগা সাহেব মুখ বেঁকিয়ে মুঠোফোনে কিছু দেখতে ব্যস্ত হয়ে গেলেন। মেয়েটা কাগজগুলো ভালো করে দেখার পর ফাইলটা রেখে মিথিলা আর আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। কয়েক পা এগিয়ে আসার পর পেছনে ফিরে দারোগা সাহেবকে উদ্দেশ্য করে বলল, আমাকে কিছুটা অসম্মান করার জন্য আমি দুঃখিত। আসলে সম্মান তাদের পাওয়া থাকে যারা সকলকে সম্মান করতে পারে। দারোগা সাহেব মেয়েটার কথায় কোনো জবাব দেওয়ার প্রয়োজন মনে করলেন না, নিজের মতো বসে রইলেন। মেয়েটা ওদের কাছে এসে মুচকি হেসে বলল, আমি ঐশী দাস, আপনার কেসের সকল তদন্তের দায়িত্ব আমার। আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখার ক্ষতিটা আপনাদেরই। এখন বলুন তো মিথিলা, আজকে ঠিক কি হয়েছিল আপনার সাথে? মিথিলার হাতের তালু দিয়ে শুকিয়ে যাওয়া চোখের পানিগুলো মুছে আজকের সকল ঘটনা বলতে লাগলো। ঐশী নামক রমণী প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছে, মাঝে মাঝে কিছু কথা ডায়েরিতে টুকে নিচ্ছে। মিথিলার কথা শেষ হওয়ার পরই ঐশীর কপালে কিছুটা চিন্তার রেখা দেখা দিল। 2 মিনিট নিজের মতো কিছু ভেবে বলল, আচ্ছা আকাশ সাহেব, আপনার কাকে সন্দেহ হয়? আকাশ কিছুটা ভেবে উত্তর দিল, আমার কাউকে সন্দেহ হচ্ছে না, আসলে আমাদের তো কোনো শত্রু নেই। ভালো। তা আকাশ সাহেব, আপনার শার্টের হাতার কাছে শুকিয়ে যাওয়া লাল রংটা কি? আকাশ কিছুটা ঘাবড়ে শার্টের হাতার দিকে তাকালো, তারপর অন্য হাত দিয়ে জায়গাটা চেপে ধরে বলল, ওই এক বাবুর মুরগি জবাই দিতে গিয়ে রক্ত লাগছিল। রক্তের দাগ কখনো শুকায়নি। গল্পটা পড়েছেন নাকি আপনারা? না, পড়া হয়নি। মিথিলা ভারী গলায় জবাব দিল। ঐশী কিছু না বলে মুচকি হাসলো, তারপর মিথিলাকে উদ্দেশ্য করে বলল, আপনার পরিবারে বা পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় কে কে আছে? আমাকে একটু ডিটেলস বলুন তো। কাউকে বাদ রাখবেন না,
আর আকাশ সাহেব কথা না বললেও হবে। মিথিলা বলতে শুরু করলো। আফজাল হোসেন সম্পর্কে মিথিলার বাবা, যিনি আজ খুন হয়েছেন। পেশা জীবনে তিনি একজন কলেজ শিক্ষক, মানুষ হিসাবে সামান্য রাগী, কিন্তু মনটা বেশ ভালো। 2. রেহানা খাতুন সম্পর্কে মিথিলার মা, গৃহিণী মানুষ, বাড়ির সব কাজ করে বেড়াতো। এই কেসে তিনি মিথিলার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। 3. জমির হোসেন মিথিলার একমাত্র চাচা, তিনি পেশা জীবনে একজন নামকরা উকিল ছিলেন, বর্তমানে কোনো কাজ করে না। 4. তাহেরা বানু মিথিলার চাচি হন এই মহিলা, পেশা জীবনের প্রথমে স্কুলে পড়াতো, কিন্তু এখন কোনো কিছুই করে না। 5. নাজমুল হোসেন সম্পর্কে মিথিলার চাচাতো ভাই, এই ছেলেটাই আকাশকে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু ভাগ্যের পরিহাসে নিজের কলেজের গণ্ডিও পার হতে পারেনি। 6. রিমি আক্তার নাজমুল সাহেবের স্ত্রী এই মহিলা, মিথিলার ভাবি হয়। এই মেয়ে মিথিলার মায়ের সাথে আকাশের বাড়িতে গিয়েছিল, আগে কলেজে পড়তো, এখন আর পড়াশোনা করে না। আর কেউ কি আছে? আপনার কি এদের কাউকে সন্দেহ হয়? ঐশীর কথায় মিথিলা কিছুটা ইতস্তত বোধ করলো, তারপর বলে উঠল, এরা তো আমার আপনজন, এরা কেন এই কাজ করবে? ম্যাডাম, হয়তো খেয়াল করেননি আপনি নিজের পিতাকে খুনের দায়ে জেলে আছেন। আপাতত কেউ সন্দেহের বাইরে নয়, দেখা যাক কেস কতটুকু এগিয়ে যায়। এখন আমি আসি, প্রয়োজন পড়লে আবার আসবো। মিথিলা আর আকাশ মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঐশী নিজের মতো থানা থেকে বের হয়ে গেল। মিনিট 5 পর ফিরে এসে দারোগাবাবুকে বলল, দারোগা সাহেব, আমাদের সিস্টেম কিন্তু বেশ উন্নত হয়েছে। খুনের 2 ঘন্টার ভেতরেই খুনের অস্ত্রে কার হাতের ছাপ আছে বের করে ফেলেছে। দারোগা সাহেব টেবিলের উপর কাচের গ্লাসে রাখা পানিটুকু ঢকঢক করে এক নিঃশ্বাসে পান করলেন, তারপর ব্যস্ত হয়ে বলে উঠল, আরে না, রিপোর্ট এখনও আসেনি, এটা তো আমি নিজে থেকেই বললাম। আপনার কথায় কিন্তু কিছুর প্রমাণ হবে না। রিপোর্টটা পেলেই আমাকে মেল করে পাঠিয়ে দিবেন। সামনের সপ্তাহে আমার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, এর ভিতর কেসটা সলভ করে নিতে যেতেই হবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ঐশী। থানা থেকে বেরিয়ে সোজা মিথিলাদের বাড়ির দিকে রওনা দিল। মিথিলাদের বাড়িতে পৌঁছে দেখল পরিবেশ বেশ থমথমে হয়ে আছে। মিথিলার চাচা কিছু সময় পর রেহানাকে ধমক দিচ্ছে। একটা সোফার পরে কাত হয়ে রেহানা বানু বসে আছে, মনে হয়তো স্বামী হারানোর শোক। সকলের নজর ঐশীর দিকে পড়তেই ঐশী রিমির নাম ধরে ডাকতে লাগলো। এতে বাড়ির সকলে বেশ চিন্তিত হলো, কিন্তু সমস্যা বাঁধল যখন রিমি বলল সে মেয়েটাকে চেনে না। আরে রিমি, তুই আমাকে চিনতে পারছিস না? আমরা একসাথে স্কুল পড়তাম, তারপর আমি পাপার সাথে অন্য জায়গাতে চলে গেলাম। একটু মনে করে দেখ তো দোস্ত, না হলে তোর বাবা বাড়ির লোকটা আমাকে চোর ভাববে। রিমি ঐশীর কথার কোনো জবাব দিল না, চুপচাপ ভাবতে লাগলো। এইদিকে ঐশী মনে মনে নিজেই নিজেকে গালি দিচ্ছে। বড্ড তাড়াহুড়ো করে ফেলেছে। এই রিমির ব্যাপারে অনেক কিছু খোঁজ নিয়ে আসা দরকার ছিল, তাহলে ওর বান্ধবী সেজে হলেও আজকে রাতটা থাকতে পারতাম। এখানে থাকলে সকল খবর পেতে আমার বেশ সুবিধা হতো। এখন যাই হোক, ব্যাপারটা সামলে নেওয়ার চেষ্টা করতে হবে। ঐশী তড়িঘড়ি করে রিমির হাতটা ধরে ফেলে, তারপর হাসতে হাসতে বলে, আরে তুই কি আমাকে ভুলে গেছিস নাকি? অবশ্যই ভুলে যাওয়াই উচিত, এতদিন আগেকার কথা। তা তোর বর কেমন হলো? শুনলাম তুই বিয়ে করেছিস। তুই তো বললি তোর গলায় তিল আছে, তোর নায়কের মতো বর হবে। বাড়ির সকলে ঐশীর দিকে হাঁ করে তাকিয়ে আছে। সকলে হয়তো বুঝতে চেষ্টা করছে এখানে আসলে কি হচ্ছে। রিমি কি আসলে এই মেয়েটাকে চেনে নাকি অন্য কিছু? এত সময় যে মিথিলার চাচাতো ভাই নাজমুল ঐশীর দিকেই তাকিয়ে আছে, এক দৃষ্টিতে ঐশীকে লক্ষ্য করেই যাচ্ছে, হয়তো কিছু সন্দেহ করছে। আপনি কি করে জানলেন আমার বউয়ের গলায় তিল আছে? তাছাড়া ওর তিল আছে বলে যে সুন্দর বর পাবে, এটাই বা আপনাকে কে বলল? নাজমুলের প্রশ্নে ঐশী মনে মনে কিছুটা বিচলিত হলেও বাইরে একদম শান্ত। হাসি মুখে নাজমুলকে বলে ওঠে, আরে আপনি তাহলে দুলাভাই, সালাম নিবেন দুলাভাই। আপনাকে দেখতেই আসলে নায়কের মতো। আমি আমার প্রশ্নের উত্তর পাইনি কিন্তু মিস ঐশী, হঠাৎ করে কেউ একজন রিমির বন্ধু দাবি করলেই আমরা মেনে নিব না, যেখানে রিমি আপনাকে ঠিকমতো চিনতে পারছে না। দুলাভাই, আপনি তো একদমই গোয়েন্দাদের মতো বুদ্ধি রাখেন। রিমি কেন আমাকে চিনতে পারছে না আমি কি করে জানবো? আপনি আপনার বউকে জিজ্ঞেস করেন। আমি না হয় আজ আসি। আপনি চলে যেতে চাইলে তো আমরা যেতে দিতে পারি না।
রাত দুপুরে কোথা থেকে এসেছেন তাও তো আমাদের জানা প্রয়োজন। আসলে আমি অনেক আগেই রওনা দিয়েছিলাম, জ্যামে আটকে গেলে আর কি করব বলেন। আমি পাপার সাথে আমেরিকায় থাকি, এইখানে পরিচিত বলতে কেউ নেই। যখন রিমির খবর পেলাম তখন ছুটে আসলাম, এই আর কি। নাজমুল আর কোনো কথা না বলে চুপচাপ কিছু একটা ভাবতে লাগলো। ঐশী রিমির হাতে একটা বক্স দিয়ে বলল, দোস্ত, আসলে আমার আপন বলতে পাপা ছাড়া আর কেউ নেই। স্কুলের কাজে গিয়ে যখন তোর খোঁজ পেলাম তখন একটু দেখতে ইচ্ছে করলো। এই নে তোর বিয়ের উপহার। ঐশীর দেওয়া উপহার বাক্সটা রিমির কাছ থেকে নাজমুল কেড়ে নিল। তারপর বলল, আমার স্ত্রীকে কি দিচ্ছেন তা দেখে নেওয়া আমার দায়িত্ব। এত ছোট বাক্সে কি এমন উপহার থাকতে পারে তা জানার আগ্রহ আমাদের সকলের রয়েছে। কথাগুলো বলে নাজমুল বক্সটা খুলে ফেলল। বক্সের ভেতরে খুব সুন্দর একটা আংটি, হীরের আংটির মতো মনে হচ্ছে। নাজমুল অবাক হয়ে ঐশীর দিকে উদ্দেশ্য করে বলল, দেখে তো মনে হচ্ছে হীরের আংটি। এত দামি আংটি আপনি রিমিকে কেন দিচ্ছেন? আরে দুলা ভাই, দিদি তো আমার বোনেরই মতো। পাপার আমাকে গত মাসে অনেকগুলো হীরের জুয়েলারি কিনে দিয়েছে। এতদিন পরে রিমের সাথে দেখা করব, তাই ভাবলাম ওকে একটা উপহার দিলে মন্দ হবে না। নাজমুলের চোখ লোভে জলজল করে ওঠে। মেয়েটা যেই হোক না কেন, এত দামি উপহার হাতছাড়া করা যাবে না। মেয়েটা অন্য কেউ হলে পরে দেখা যাবে, দরকার হলে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। এত সময় ধরে মুখ গম্ভীর করে রাখা নাজমুলের মুখে হাসির রেখা ফুটে ওঠে। আচ্ছা, আপনি কোথায় উঠেছেন? আসলে পাপা তো বিদেশে, তাই আমি একটা ফ্ল্যাটে উঠেছি। একা থাকতে ভালো লাগে না। আপনাদের এখানে 2-1 দিন থাকলে কি খুব অসুবিধা হবে? আরে না না, কোনো অসুবিধা হবে না। মিথিলার চাচি মুচকি হেসে কথাটা বলে ওঠে। এত সহজে এদের বোকা বানাতে পারবে না এটা ভাবতেও পারেনি ঐশী। রিমির গলায় 3টা দেখে এমন একটা গল্প ফেঁদেছিল সে। তার গল্পটা যে এত সহজে কাজ করবে ভাবতেও পারেনি। হীরের আংটিটার সাথে করে নিয়ে এসেছিল এদের লোভ কেমন তা পরীক্ষা করতে। এখন এদের ব্যবহারটা স্পষ্ট হয়ে গেল ওর কাছে, খুব লোভী এরা। সকলের সাথে কথা হলেও মিথিলার চাচা ও মিথিলার মা সম্পূর্ণ সময় নীরব ছিল। হয়তো শোকে তারা পাথর হয়ে গেছে, নয়তো অন্য কোনো রহস্য আছে। কী রহস্য জানতে হবে ঐশীর। রাতে খাবার পর গেস্ট রুমে ঐশীকে থাকার ব্যবস্থা করা হলো। আজকে রাতটা সম্পূর্ণ শান্ত থাকতে হবে। আজকে কোনো কিছুর খোঁজ নিতে গেলে ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। মিথিলার চাচা উকিল মানুষ, উকিলের নজর এড়িয়ে যাওয়া এত সহজ হবে না। খুব সাবধানে চলাচল করতে হবে। কিছুদিন বাড়ির ভেতরে থেকে বের হবে চলবে না। বাইরের কাজ করার জন্য অন্য কাউকে দরকার। বিছানায় বসে কেসের ব্যাপার নিয়ে ভাবতে থাকে ঐশী। অন্যদিকে জেলের ভেতরে বিষণ্ণ মুখে বসে আছে মিথিলা। জীবন এত উল্টোপাল্টা হয়ে গেল কেন তার? সব কিছু থাকার পরও কেন এত অসুখী সে? চোখের পাতায় ঘুম ধরা দিলেও হয়তো কষ্ট কিছুটা লাঘব হতো, কিন্তু চোখের পাতায় তো ঘুম ধরাই দিচ্ছে না। হাজারো প্রশ্ন মনের ভেতর তার। কি থেকে কি হয়ে গেল? সেদিন মায়ের সাথে না আসলেই হতো, হয়তো ভালো হতো। বারান্দায় বসে অন্ধকারের দিকে তাকিয়ে আছে আকাশ। আকাশের জীবনের মতো আজ পৃথিবীটাও আকাশও আজ বড্ড অন্ধকার। একদিন এই বারান্দায় বসে মিথিলার সাথে জ্যোৎস্না বিলাস করছিল সে। মিথিলার হাতে হাত রেখে কত কথা বলেছে সে, কিন্তু ভাগ্যে নির্মম পরিহাসে মিথিলা অন্ধকার কারাগারে। আজ আকাশের মিথিলার সাথে কাটানো সময়গুলোর কথা বড্ড মনে পড়ছে। খুব ইচ্ছে করছে মিথিলাকে নিজের বাহুর মাঝে আবদ্ধ করে নিতে। যদি সেদিন মিথিলাকে যেতে না দিত তাহলে হয়তো এমনটা হতো না। সকালে ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার জন্য রেডি হয় ঐশী। জিনিসপত্র আনার নাম করে হলেও মিথিলার সাথে দেখা করতে হবে। আকাশের শার্টে লেগে থাকা রক্তটা পরীক্ষা করতে হবে। কেন জানি আকাশেই সন্দেহ হয় ঐশীর। সময় নষ্ট না করে বাইরের দিকে হাঁটা ধরে ঐশী। ঠিক তখনই পেছন থেকে নাজমুল তাকে ডাক দেয়। কি হলো ঐশী, এত সকালে কোথায় যাচ্ছেন আপনি? আসলে ভাইয়া, আপু কিছু পার্সেল পাঠিয়েছে, সেগুলোই আনতে যাচ্ছি। আমার একটু তাড়া আছে। নাজমুলের সাথে কথা না বাড়িয়ে রিক্সা ডেকে তাতে উঠে যায় ঐশী। আকাশকে কল দিয়ে কুরিয়ার অফিসে আসতে বলে। কোনো প্রকার ঝুঁকি নিলে চলবে না এখন। অন্যদিকে নাজমুল সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটার কোনো ঝামেলা নেই তো? আকাশ সাহেব, আপনার রক্তে লাগানোর শার্টটা এনেছেন কি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি কেন ওনাকে খুন করতে যাব?
কেন করছেন তা তো বলতে পারছি না। আমি এতটাও বলছি না যে আপনিই খুন করেছেন, কিন্তু আপনি নির্দোষ হলে তো সমস্যা হওয়ার কথা না। আমি কি আপনার জন্য শার্ট সাথে নিয়ে ঘুরছি নাকি? আপনি চাইলে আমি আপনাকে দিয়ে যেতে পারি। তার দরকার হবে না আকাশবাবু, আমি আপনার সাথে লোক পাঠিয়ে দিচ্ছি, আর কাছে দিয়ে দিলেই হবে। তবে রক্তটা কি এখনো পরিষ্কার করেননি? যাত্রী জেলে তার এত শখ আসে না। ঐশীর আকাশের সাথে আর কোনো কথা না বলে কুরিয়ার অফিস থেকে বেরিয়ে যায়। বেশি সময় কোনোখানে দাঁড়িয়ে থাকলে কারোর চোখে পড়ে যেতে পারে। এমন সময় দারোগা সাহেবের কল আসে ঐশীর কাছে। ম্যাডাম, আপনাকে আগেই বলেছি এই মেয়েটাই খুন করেছিল। আপনি তো বিশ্বাসই করলেন না। আপনার সাথে বাজে কথা বলার সময় আমার নেই। কি প্রয়োজনে কল দিয়েছেন তাই বলেন। আজ ছুরির ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এসেছে। ছুরিতে দুজন মানুষের হাতের চাপ পাওয়া গেছে, একজন আকাশ, অন্যজন মিথিলা। ঐশী দারোগা বাবুর কলটা কেটে দেয়। ছুরিতে 2টা হাতের ছাপ পাওয়া গিয়েছে। যদি মিথিলা খুনি না হয় তাহলে কি আকাশ খুন করেছে? কেন হিসেব যেন মিলছে না। নাজমুলের বাড়ির সামনে আসতেই ঐশী দেখতে পায় 2টা লোক দাঁড়িয়ে আছে, নিজেদের ভেতর কিছু কথা বলছে। তাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় স্পষ্ট শুনতে পাই একজন অন্যজনকে বলছে, কাল মিথিলার বরটাকে আমি বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখেছি। ছোটর কাছে শুনলাম সন্ধ্যার দিকেও নাকি বাড়ির ভেতর থেকে বের হচ্ছিল। খুনটা কি তাহলে মিথিলার বর করলো? ঐশী আরও কিছু শুনতে চেয়েছিল, কিন্তু তার আগেই নাজমুল তাকে ডাক দিল। এই নাজমুল কেন সব কাজে ঝামেলা করতে আসে কে জানে। একে একে সকল সূত্র মেলাতে থাকে ঐশী। আচ্ছা, মিথিলার বাবার ফোনটা খুঁজে দেখলে কেমন হয়? কিছু পেলেও পাওয়া যেতে পারে। সব খুঁজে আবার খুঁজতে শুরু করে। একে একে আরেকটা ধোঁয়াশা কেটে যায়। বাকিটা সকলে জিজ্ঞেস করলেই জানা যাবে। সকালে ঘুম থেকে উঠে দারোগা সাহেবকে কল দেয় ঐশী। তারপর বাড়ির সকলকে নিয়ে থানায় চলে আসে। কল দিয়ে উপরের অফিসারদেরও ডেকে নেয়। সব কিছু হয়তো সমাধান হয়ে গেছে। আচ্ছা রিমি, তুই কেন মিথিলার বাবার খাবারে আর্সেনিক মেশাতে? ঐশীর প্রশ্ন ভড়কে যায় রিমি। নাজমুল কড়া দৃষ্টিতে ঐশীর দিকে তাকায়। রিমি আমতা আমতা করে বলে, আমি এসব কেন করব বলো তো? আমাকে কেন এসবের ভিতরে নিয়ে আসছো তুমি? কারণ চাচা তোমার আর দারোগা সাহেবের সম্পর্কের কথা জেনে গিয়েছিল। সকলে বলে দেওয়ার হুমকি দিয়েছিল বলে। আমার সাথে রিমির কি সম্পর্ক থাকবে? ভুলে যাবেন না, আমি একজন উচ্চ সম্মানিত ব্যক্তি। আপনার প্রমাণ ব্যতীত আমাকে দোষারোপ করতে পারেন না। ঠিকই বলেছেন, এই নিন কিছু প্রমাণ। ঐশী নিজের মোবাইলটা দারোগা সাহেবের দিকে এগিয়ে দেয়। ভিডিও আর ছবি দেখে দারোগা সাহেব আঁতকে ওঠে। রিমির সাথে অন্তরঙ্গ ঘনিষ্ঠ মুহূর্তে কেউ ভিডিও করেছে। এই সব কিছু মিথ্যা, আমাকে ফাঁসানোর চাল। বিশ্বাস করেন আপনি? ওসি সাহেব কিছু না বলে মোবাইলটা নিয়ে ভিডিওটার কিছু সময় দেখে রেখে দেয়। তারপর শান্ত গলায় বলে, দারোগাবাবু, এখন এখানে কোনটা এডিট করা ভিডিও, কোনটা আসল তা বুঝতে বেশি কাঠখড় পোড়াতে হয় না। দারোগা সাহেবের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। নাজমুল ঐশীকে উদ্দেশ্য করে বলে, কি সব বলছেন খুলে বলেন তো। আপনার স্ত্রী রিমির দারোগা সাহেবের সাথে অবৈধ সম্পর্ক আছে। একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে নিয়ে দারোগা সাহেব আপনার বাড়িতে যান। সেখানেই ঘনিষ্ঠ হয় রিমির সাথে। কিন্তু কপালের দোষে সেখানে মিথিলার বাবা চলে আসে। তিনিও কম চালাক নয়, তাই নিজের মোবাইলে ভিডিও করে রেখেছে। এরপর রিমিকে এইসব বললে রিমি ওনার হাতে পায়ে ধরে ক্ষমা চায়। আর এমন কাজ করবে না বলে রিমিকে উনি মাফও করে দেন। কিন্তু পরবর্তীতে উনি আবারও দারোগা সাহেবের সাথে রিমিকে ঘুরে বেড়াতে দেখে এবং নাজমুলকে সবটা বলার সিদ্ধান্ত নেয়। কিন্তু এর আগে থেকেই দারোগা বাবু আর রিমি মিলে ওনাকে অল্প অল্প আর্সেনিক খাওয়াতে থাকে, যাতে উনি মারা যাওয়ার সাথে সাথেই সব কিছু গোপন হয়ে যায়। কিন্তু বিষের প্রভাব আস্তে আস্তে হওয়ার জন্য রিমি বেশ চিন্তিত হয়ে পড়ে। এর মাঝেই আবার মিথিলার বাবা মিথিলাকে বিয়ে দেওয়ার জেদ ধরে। এতে সুযোগ পায় রিমি। পরিকল্পনা করে মিথিলার বাবার খুন করতে চায়। বিষয়টা এমন হবে যে মিথিলার বাবা মিথিলাকে বিয়ে দিতে চেয়েছে বলেই আকাশ ওনাকে খুন করেছে। ঐশীর কথায় আকাশ, মিথিলা সহ সকলেই অবাক। কেউ কখনো এটা কল্পনাও করতে পারেনি। নাজমুল রেগে আগুন হয়ে আছে, পারলে ওইখানে রিমিকে খুন করে ফেলে। দারোগা সাহেব রীতিমতো ঘামতে শুরু করেছে। হাত দিয়ে কপালের ঘাম মুছে প্রশ্ন করে, আপনি এগুলো কি করে জানলেন মিস ঐশী?
মিথিলার বাবার ডায়েরি থেকে। আমি গতকালই সেটা পেয়েছিলাম, কিন্তু আপনি আর রিমি মিলে মিথিলার মাকে জোর করেই দোষ স্বীকার করালেন। আপনার উপর সন্দেহ কালকেই হয় আমার। আমি গতকাল বন্দুক নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। তবে সে কি আপনি? এই ভিডিওটা দেখার পর নিশ্চিত হলাম। এতটা জঘন্য মানসিকতার কাজ কি করে করতে পারেন আপনি? ঐশী মিথিলার বাবার ডায়েরিটা ওসি সাহেবের দিকে এগিয়ে দেয়। দারোগা সাহেব আর উপায় না পেয়ে ধপ করে মাটিতে বসে পড়ে। সামান্য চাহিদা পূরণ করতে গিয়ে উনি সব হারিয়ে ফেলতে চেয়েছিলেন আজ। রিমির সাথে সম্পর্ক যেন তাকে শেষ করে দেবে। না, এসব মিথ্যা কথা বলছে এই মেয়েটা। আমার নাজমুল ছাড়া আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। অনেক সিরিয়াল আর মুভি দেখো, তাই না রিমি? রিমি কিছু না বলে চুপচাপ হয়ে যায়। সকলেই যেন নীরব দর্শক আজ। সবাই শুনছে, কারোর কোনো কথা নেই। মিথিলা আকাশের কাছাকাছি দাঁড়িয়ে আছে। খুন আমি আর রিমি যদি পরিকল্পনা করে থাকি, তাহলে ফিঙ্গারপ্রিন্টে মিথিলা আর আকাশের চাপ এলো কি করে? যেমন করে রিপোর্ট না আসার আগেই আপনি বলতে পারেন ছুরিতে কার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। ঐশী মেয়েটার বেশ স্মার্ট। এমনভাবে সব কিছু বলছে যেন নিজের চোখে সব ঘটনাগুলো দেখেছে। তাহলে আকাশের সাথে রক্ত কি করে আসলো ঐশী? তুমি বুঝি একজন পুলিশ কর্মকর্তাকে ফাঁসাতে যাচ্ছ? কেন দারোগা সাহেব, আপনি আমার প্রাক্তন প্রেমিক নাকি? তা রিমি, আকাশের শার্টের রক্তের ব্যাপারটা তুমি বলবে নাকি আমি? রিমি কিছু বলে না। ওসি সাহেব রিমিকে ধমক দিয়ে সব কিছু বলতে বলে। রিমিও বুঝে যায় তার আর পালানোর পথ নেই। সেদিন হীরের লোভে এই মেয়েটাকে বাড়িতে জায়গা দেওয়াই ছিল রিমির সব থেকে বড় ভুল। রিমি আমতা আমতা করে বলে, আমি যেদিন কাকির সাথে আকাশের বাড়িতে যাই, ওই দিন কাকার হাত কেটে গিয়েছিল। সুযোগ বুঝে রক্ত একটা পলিথিনে লাগিয়ে নিয়েছিলাম। তারপর আকাশের বাড়িতে গিয়ে ওর 3টা শার্টের পানি দিয়ে ভিজে রক্তটা লাগিয়ে দিয়েছিলাম। আর মিথিলা রান্নাঘর থেকে ছুরিটা চুরি করে নিয়ে এসেছিলাম। আর তারপর সুযোগ বুঝে। আর কিছু বলতে পারে না রিমি। তার আগেই কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। ওসি সাহেব সব কিছু দেখে বলেন, মিথিলা ও তার মাকে জমিন দেওয়া হবে এবং কোর্ট ওনাদের খালাস করে দিবে। মিথিলার চোখ পানিতে ভরে ওঠে। অশ্রুসিক্ত চোখে ঐশীর দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানায়। ঐশীও মুচকি হাসে। চাই বলুন মিথিলার বাবা, কিন্তু বেশ চালাক লোক। আচ্ছা ঐশী, কাকার ফোনের পাসওয়ার্ড আপনি কোথায় পেলেন? আর ওনার ফোনটা? পাসওয়ার্ড ডায়েরিতে লেখা ছিল, আর ফোনটা মিথিলার মায়ের কাছে। রিমি বা দারোগা সাহেব কেউই জানতো না। তাদের কুকর্ম উনি ভিডিও করে রেখেছে। নাজমুলের চোখের কোণে স্পষ্ট পানি দেখতে পাওয়া যায়। শত হলেও সে চায়নি রিমি তার জীবন থেকে চলে যাক। অসাধারণ সুন্দরী রিমিকে সে ভালোবেসেই বিয়ে করেছিল। ওসি সাহেবের নির্দেশে রিমি আর দারোগা সাহেবকে জেলে ঢোকানো হয়। আদালত ঠিক করবে ওদের কি হবে। হারাম বা অবৈধ সম্পর্ক কখনো সুখ বা কল্যাণকর কিছু বয়ে আনে না। মিথিলা আকাশ আর মিথিলার মায়ের সাথে কথা বলতে গেলে মিথিলার মা রিমির হাত ধরে কান্না করতে থাকে। তুমি কি করে এত কিছু পারলে মা? চাচি, সত্যি কখনো চাপা থাকে না। আমি শুধু খুঁজে বের করেছি, আর এটা আমার কাজের ভিতরেই পড়ে। আকাশও ঐশীকে ধন্যবাদ দেয়। মেয়েটা পাক্কা গোয়েন্দাদের মতো কি সুন্দর সব খুঁজে বের করলো। মিথিলা কিছুই বলে না, শুধু অশ্রুসিক্ত নয়নে ঐশীর দিকে তাকিয়ে আছে। চোখের ভাষাও কখনো কখনো বড্ড জীবন্ত হয়। নাজমুল সাহেব, রিমিকে যেই হীরার আংটিটা দিয়েছিলাম ওটা আমাকে ফেরত দিন। আর সেই থেকে কাপড় চোপড় ওইগুলো দোকানে ফেরত দিতে হবে কাল। নাজমুল কিছু না বলে চলে যায়। ঐশী নিজের গন্তব্যের দিকে রওনা হয়। মিথিলার মা তখনও মিথিলাকে জড়িয়ে ধরে কাঁদছে আর মাফ চাইছে। মিথিলা আকাশের একটা হাত খুব শক্ত করে ধরে আছে। আকাশের হাতটা যে মিথিলার কাছে বড্ড ভরসার। মিথিলা আর আকাশ ঠিক করে মিথিলার মা ওদের সাথেই থাকবে। মিথিলার বাবার সম্পত্তি মিথিলা চায় না। সে নিজের মেয়ের সুখ বুঝতে পারেনি। তার সম্পত্তি দিয়ে আর কি হবে? বাড়তি ঝামেলা। নাজমুলের কাছেই না হয় থাক সব কিছু। থানা থেকে বাড়িতে ফিরে আসে আকাশ, মিথিলা আর মিথিলার মা। মাকে গোসল করে বিশ্রাম নিতে বলে মিথিলা। আকাশের থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না মিথিলা। মিথিলা আকাশকে জড়িয়ে ধরে। সামান্য কিছুদিনের দূরত্ব যেন কয়েক বছর লেগেছে ওদের কাছে। আকাশ মিথিলার কপালে ভালোবাসার পরশ এঁকে দেয়। মিথিলাও আকাশের বুকের সাথে নিজেকে লেপ্টে রাখে। আমাদের সাথে এত কিছু কেন হলো আকাশ?
আল্লাহ নানানভাবে তার বান্দাকে পরীক্ষা করে, আমাদের বেলাও হয়তো তাই। তবে শেষ পর্যন্ত সবকিছু এলোমেলো হয়নি, এটাই অনেক। আব্বু তো চলে গেল আকাশ। আসলে মিথিলা, আমাদের সমাজে উঁচু নিচু পার্থক্যের জন্যই সমাজ এতটা কুৎসিত। রিক্সাওয়ালার নাম শুনলে অনেকের গা গুলিয়ে ওঠে, অথচ এরাও বিপদে সাহায্য করে। অন্যদিকে দেখুন, নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও ধর্ষণের আসামি হয়। সকলের অনেক সমস্যা। তুমি বিসিএস ক্যাডার আর আমি রিক্সাওয়ালা বলে, কিন্তু এরা কেউ মানতে চায় না আমরা সকলে মানুষ, সকলেই সমান। মিথিলা কিছু না বলে আকাশের সাথে মিশতে চাকে। বড্ড ভালোবাসে আকাশ মিথিলাকে, মিথিলাও তাই। বিপদে সবসময় এই মানুষটাকেই পাশে পেয়েছে সে। দূরে অশ্রুসিক্ত নয়নে মেয়ে জামাইকে আলিঙ্গনরত অবস্থায় দেখে মিথিলার মা, চোখ থেকে অনবরত পানি পড়ছে তার।